হ্যালো গাইস, আমি সুস্মিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, কিন্তু মনটা ভীষণ খারাপ। কেন খারাপ? থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো। তো এইটা ছিল আমার একদম কোয়ার্টার থেকে আসার শেষ মুহূর্তের ভিডিও ক্লিপ, যেটা আমি যতবার দেখি ততবারই কিন্তু আমার কান্না পায়। আর আমার মেয়ের যদি কান্না তোমরা দেখো, যে ওর বাবাকে ছেড়ে আসার কষ্টটা ওইটুকু বাচ্চা কিভাবে ফেস করেছে, তাহলে তোমরা অবাক হয়ে যাবে। ও ঘুম থেকে উঠেই যখনই বুঝতে পেরেছে যে আমরা কোয়ার্টার ছেড়ে চলে আসবো, তখনই একদম হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠে। তারপরে যখন আমরা বেরিয়ে যাই, তখন যদি ওর কান্নাটা দেখো, ওইটুকু একটা ছোট বাচ্চা। তো সমস্ত কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, অনেকেই তো মনে করো যে আমরা নাটক করি, ঠিক আছে, আমরা তো নাটক করেই নিলাম, কিন্তু বাচ্চার ফিলিংস তো বুঝতেই পারছো। সেও বুঝতে পারে যে নিজের বাবাকে ছেড়ে থাকা কতটা কষ্টকর। বাচ্চারা নিশ্চয়ই নাটক করবে না। তো বাচ্চাদের ফিলিংস দেখলেই বুঝতে পারবে যে কিভাবে আমরা থাকি। তো যাই হোক, এই ব্লগটা কিন্তু আমি বিকেল থেকে শুরু করেছিলাম। তখন ঘড়িতে সময় হবে ৪টে, ৪:৩০। তো তোমাদের দাদাভাই ফ্রিজটা ভালো করে মুছে কিন্তু বাইরে বার করে রেখেছিল। আর যেই দাদাভাই ফ্রিজটা নিচ্ছে, সে সমস্ত কিছুই নিচ্ছে আমাদের ঘর থেকে। ওই যে গ্যাস ওভেন ছিল, কুলার ছিল, সমস্ত কিছুই খোলা তোমাদের দেখালাম। আর এই যে গদি-টদিগুলো, ব্যারেল, এই সমস্ত কিছু কিন্তু আমরা ফ্রিতেই দিচ্ছি। শুধু ওই গ্যাস ওভেন, ফ্রিজ আর কুলারের দামটাই আমরা নিয়েছি। আর এইগুলো ওনাকে এমনিই দেওয়া হয়েছে, কারণ এগুলো পুরনো হয়ে গেছে, আর কি বিক্রি করব। কিন্তু এখানকার সবাই বিক্রি করেছে। আমরা বলেছি না, থাক, এগুলোর আর কিছু দিতে হবে না। আর শুধু গ্যাস ওভেন আর ওইগুলোর দিলেই হবে। তো সমস্ত কিছু দেখো নিয়ে গিয়েছে। আর এই যে দেখো, শুধু আমরা নই, সবাই যাচ্ছে। আর তাই সবাই কিন্তু ওপর থেকে নিচে সমস্ত কিছু প্যাকিং করেছে। তারপর সমস্ত কিছু নেওয়ার পরে কিন্তু এই যে দেখো, আমরা একটুখানি পার্লারে যাচ্ছিলাম আমার ভুরু প্লাক করতে। কারণ আমার ভুরুটা না বেশ চওড়া আর মোটা, মোটা। তো ভাবছিলাম মুখটা একদম কালো, কালো হয়ে যায়। আর আমি কিন্তু আমার থ্রেডিংটা নিজেই করি। কিন্তু আজকের আমি সুতো, শোন-টোন সমস্ত কিছু কোথায় ঢুকিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে খুঁজে পাচ্ছিলাম না। আর এতটা বাজে করে দিয়েছে, সেটা তোমরা রেজাল্টটা পরেই দেখতে পাবে যে কতটা বাজে। আর এরপরেই তোমাদের দাদাভাই বাড়িতে এসে সমস্ত কিছু গুছানো দেখে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে কান্না করছিল, যেটা তোমরা দেখলে মানে কি বলবে। তো স্বজন ছেড়ে থাকার কষ্ট তারাই বোঝে যারা ছেড়ে থাকে, তাই না? মুখের কথা তো অনেক কিছুই বলা যায়, ন্যাকামো। এই কষ্টগুলো তারাই বোঝে যারা মাসের উপর মাস তার ছোট্ট ছোট্ট সন্তানদের ছেড়ে দূরে গিয়ে থাকে। সন্তানদের হাঁটা দেখতে পারে না, খাওয়া দেখতে পারে না, তাকে কোলে খেলাতে পারে না, ঘুমাতে পারে না। তো তারাই বোঝে এই কষ্টগুলো। মাসের উপর মাস গিয়ে দূরে থাকে, সেই ৬ মাস পরে দেখে। অনেকে আছে ছোটবেলায় দেখে যায়, আবার হাঁটা শেখে তখন আসে। আবার অনেকে আসে যে ছোটবেলায় দেখতে পায় না, জন্মের সময় দেখতে পায় না, জন্মের সময় আসতে পারে না। তো এই যে কষ্টগুলো না, যারা এইগুলো ফেস করে তারাই বোঝে। অন্যদের কিন্তু বোঝার মতো কোনো ক্ষমতা নেই। আর ওই যে ওয়ার্কারটা দেখলে, ওয়ার্কারটা হচ্ছে আমার পাপা সোনার, সবাই জানো, কারণ দেখেছো আমি ভিডিওতে অনেকবার পোস্ট করেছি। তো এইটা হচ্ছে ওই দাদাভাইকে দিয়ে দেবো। ওই দাদাভাইয়ের একটা ছোট্ট বাচ্চা আছে, তো ওই বাচ্চাটাকেই দিয়ে দেবো। আর দোলাটা আমি ভেবেছিলাম বাড়িতে নিয়ে আসবো। হয়তো গাড়িতে ধরবে না, কারণ এত মাল লোড হয়ে গেছে আমার গাড়িতে, এত জিনিসপত্র, যে মানে আর অন্য জিনিস নেওয়ার মতো জায়গাই নেই। সত্যি কথা বলতে কি জানো তো, এত টাকা পয়সা নষ্ট হয় এরকম কোয়ার্টারে এক জায়গা থেকে এক জায়গায় আসতে যেতে, যেগুলো আমরা বলে বোঝাতে পারবো না। কারণ এই যে কিনি নতুন জিনিস আর ভাঙাচোরা দামে বিক্রি করা, মানে এত কষ্টকর হয়। এমন এমন জিনিস আছে যে দোলাটা ৫,৫০০ টাকা দিয়ে আমি কিনেছিলাম আমার পাপা সোনার জন্যে, কিন্তু সেটা ফেলেই আসতে হবে। তো এতটা কষ্ট হচ্ছিল এই জিনিসগুলোর জন্য। আর মানে অনেক, অনেক জিনিস ফেলে দিয়েছি। বস্তা, বস্তা জিনিস আমি ভরে, ভরে ফেলে দিয়েছি। কি করব? এতদূর কি করে আনবো? তবু আমি ওই যেই বক্সগুলো এনেছিলাম আগে, পাঠিয়েছিলাম, সেইগুলোতে মোটামুটি জিনিস এনেছি। কিন্তু একটা সংসারের জিনিস কি কম বলো? মানে এত জিনিস আমি প্যাকিং করেই যাচ্ছি, কিছুতেই শেষ হচ্ছে না। বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। কি আর বলবো তোমাদের? তারপর দেখো রাত্রেবেলায় না দিদিভাই এই যে ভাত পাঠিয়ে দিয়েছে, এই যে
ডিম ভাজা, ডাল, সবজি, ভাত। দিদি না ৩ দিন ধরে আমাদের খাওয়াচ্ছে। সকালে বিকালে মানে ২ টাইম রান্না করে, করে পাঠিয়ে দিচ্ছে। এমনকি আমরা যাচ্ছি না, আমাদের ঘরে পৌঁছে দিচ্ছে। সত্যি দিদির মতো একজন মানুষ পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। তো এই যে দেখো সমস্ত কিছু রান্না করে, করে পাঠিয়ে দিয়েছে। নিজের বোনের মতো ভালোবাসে। সত্যি বলছি নিজের বোনের মতো ভালোবাসে। কোনো রকম কোনো অসুবিধা হলে না ছুট্টে চলে আসে আমার কাছে দেখার জন্য সঙ্গে, সঙ্গে। আর দিদিকে যদি আমি ফোন করে বলি, "দিদি আজকের এলে না?" কোনো কারণে যদি না আসে, তো আমি যখনই বলব এলেন না, তখনই কিন্তু ও আমার কাছে দিদি আমার কাছে ছুটে আসে। ভীষণ ভালো লাগে। ভীষণ মিস করব দিদিকে। ভীষণভাবে মিস করব। ঐরকম একজন মানুষ পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার। কাছে থাকলে তো কোনো টেনশনই নেই। আর এই যে দেখো, মানে কোনো জায়গা আমাদের গাড়ির ফাঁকা নেই। আগে, পেছনে, মাঝখানে এমনভাবে সাজানো হয়েছে, আর মাঝখানে যে সিটের সামনে জায়গাটা আছে না, পুরো বালিশ কাঁথা দিয়ে ভরে পুরো জায়গাটাকে কাভার করা হয়েছে। যাতে ওই জায়গাটাতে সোনা পাপা আর মাম্মা কিন্তু ঘুমাতে পারে। কারণ আমাদের ওই ৩ দিনের রাস্তা হবে, তাই না? তো ৩ দিন মানে দিনের বেলা রাত্রে বেলায় তো আমরা হোটেলে থেকে যাবো। কিন্তু দিনের বেলায় বাচ্চাগুলো কি করবে? দিনের বেলায় তো ঘুমাবে, তাই না? আর দেখো সকালে উঠেছিলাম আমি ৫টা ১০ তোমাদের দাদাভাই কিন্তু অনেকক্ষণ আগে উঠেছে। আমি একটু লেট করে উঠেছি। আমার না সকালের ঘুমটা ভীষণ ইম্পোর্টেন্ট। সকালে যদি আমি না ঘুমাই তাহলে কিন্তু আমার মানে ভীষণ কষ্টকর হয়ে যায়। তো সকালে আমি একটু দেরি করে উঠি। তবুও ওই ৫টা ১০ এ উঠেছি। আর উঠে চা বানিয়েছি, ডিম সেদ্ধ করেছি। তারপরে পাপার সোনার জন্য খাবার রান্না করেছি। কারণ কোথায় যাবো, কোথায় কি খাবো? তো ভাবলাম যে ওর জন্য আজকের খাবারটাই রান্না করি। তারপরের থেকে সেরেলাক্স দেবো আরকি সারাদিন। তো তাই জন্য আমি যে চাল ডালের খাবারটা করেছিলাম সেটা ঘর থেকে রান্না করে নিয়েছি। আর এই যে দেখো ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। কারণ দেখো ডিমে না ভীষণ প্রোটিন সবাই জানো। আর ওইটা খেলে অনেকক্ষণ খিদে পায় না। আর রাস্তায় যাচ্ছি তো কখন কি পাবো, কোথায় কি পাবো একটা ব্যাপার আছে। তো তাই জন্যই ভাবলাম যে কিছু ডিম সেদ্ধ করে নিয়ে যাই সকাল, সকাল। তো তারপরে দেখো এই যে দেখো আমার রেজাল্টটা দেখছো থ্রেডিং এর দেখাচ্ছি তোমাদের রেজাল্টটা এতটাই বাজে করেছে। আর দেখো সামনের কোণাগুলো তো একদমই নেই। আর আমার থ্রেডিং তো তোমরা দেখেইছো ভ্রুটা যে কতটা চওড়া। আর দেখো সোজা, সোজা করে কি বিচ্ছিরিভাবে করে দিয়েছে। এতটা কষ্ট হচ্ছিল। মুখের মধ্যে কিন্তু ভীষণ একটা শোভনীয় জিনিস, সৌন্দর্যের জিনিস হচ্ছে ভ্রু। আর ভ্রুটা যদি এমনভাবে করে দেয় ভীষণ খারাপ লাগে। আমার তো ভীষণ খারাপ লাগে। আর তারপরে দেখো আমার সোনা মাম্মাকে ডেকেছি। ডেকে যখন দেখতে পাচ্ছে সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। আর আমি বলছি, "তাড়াতাড়ি ওঠ, দেরি হয়ে যাচ্ছে। তুই যাবি না?" বলতে এমন ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করেছে আমার মেয়ে, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারব না। দেখতেই পাচ্ছ তোমরা। সুর ধরে কান্নাকাটি করছে। আর বলছে, "আমি পাপাকে ছাড়া কি করে থাকবো? আমি তো পাপাকে ছাড়া থাকতেই পারব না মাম্মা। তুমি বলো আমি পাপাকে ছাড়া কি করে থাকবো?" তো এই কথাগুলো যখন শুনি না বুকটার মধ্যে ফেটে যায়। ছোট একটা বাচ্চা। তো তারপরে তোমাদের দাদাভাই দেখো রেডি হয়েছে। আর ওকে ভোলানোর জন্য ওকে সুড়সুড়ি দিচ্ছে, ওর সাথে ইয়ার্কি করছে, ওকে ডাকছে, ওকে মানানোর চেষ্টা করছে। ছোট বাচ্চা তো কি আর বোঝে? ও ওটাই বুঝতেছে যে পাপাকে ছেড়ে যাচ্ছি। আর তো পাপাকে দেখতেও পাবো না, কাছেও পাবো না। কবে যাবে, কবে কি? ও তো এখন একটু বুঝতে পারে না? অনেকটাই বোঝে আরকি। প্রায় ওর ৬ বছর কমপ্লিট হয়ে ৭ বছরও পড়েছে। তো অনেকটাই বোঝে যে আপনজন ছেড়ে থাকার কষ্টগুলো। তারপরে এর মাঝে আমরা ৩ মাস বাড়িতে ছিলাম। তো সেই কষ্টটাও ফিলিংসটা বুঝেছে যে পাপাকে ছাড়া আমাদের থাকতে হয়েছে। আর এই যে দেখো ও তো কিছু বোঝে না। আর ও আমাদের কান্না দেখেই কাঁদতে শুরু করেছে সোনা পাপা। তো তারপরে দেখো আমি সমস্ত কিছু রেডি করে তারপরে দেখো ওকে খাইয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখো সমস্ত ব্যাগ সেটিং করে দিচ্ছে। সেটিং করে ভেতরে না আবার বেঁধে, বেঁধেও দিয়েছে। কারণ অনেক জিনিস আছে তো সিটের ওপরে নেওয়া আছে সাইডে। তো সেইগুলো যদি ওরা ঘুমায় ওদের পড়তে পারে। তাই জন্য বেঁধে নিয়েছে। তারপর দেখো গোপাল সোনাকেও কিন্তু স্নান-টান করে তোমাদের দাদাভাই খেতে দিয়েছে এই যে। আর গোপাল সোনাকেও স্নান করিয়ে দিয়েছে। তারপরে তোমাদের দাদাভাই ওদের জড়িয়ে ধরে না কাঁদছিল। তো আমি যেই ক্যামেরাটা নিয়ে এসেছি, সেই ভীষণ রেগে গেছে। বলছে, "তুমি কি ক্যামেরা বন্ধ করবে? বন্ধ করবে? হ্যাঁ কি না? যদি না বন্ধ করো তাহলে কিন্তু আমি খুব রেগে যাবো।" তো তারপরে দেখো ওইদিকে পিছন ঘুরে আছে। তো আমি ভাবলাম ঠিক আছে পেছন থেকে একটু তুলে নিই। সামনে থেকে আর তোলা যাবে না। তো যাই হোক এই যে দেখো এবারে আমাদের একদম বেরিয়ে যাওয়ার পালা। বেরিয়ে যাবো। আর সমস্ত কিছু কিন্তু খালি করে দিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা সমস্ত কিছু একদম মানে যা, যা নেওয়ার ছিল নিয়েছি। আর বাদবাকি যা ছিল সমস্ত কিছু কিন্তু ফেলে দিয়েছি। এটাই আমাদের যে তোমার যেটা লাগবে না সেটা তুমি ফেলে দেবে। অন্য কারো লাগুক বা না লাগুক তোমাদের ঘরটা সম্পূর্ণ খালি করে দিতে হবে। কিছু ঘরে রাখা যাবে না। তো আমরা সেই মতে কিছুই কিন্তু ঘরে রাখিনি। সমস্ত কিছু ফেলে দিয়ে গেছি। আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা কিচেনের সমস্ত কিছু আমি ফেলে দিয়েছি।
আ সমস্ত ঘরের সমস্ত কিছু ফেলে দিয়েছি। তো এতটা কষ্ট হচ্ছিল, এই কষ্টগুলো না বলে কাউকে বোঝানো যাবে না। এই ফিলিংস যারা ফেস করেনি তারা কিন্তু কখনোই বুঝতে পারবে না যে এটা কতটা কঠিন, কতটা কষ্টনীয়। একটা সংসার তিল, তিল করে গড়া, সেইটাকে ভেঙে ফেলে দেওয়া। মানে ঘরের কোনা, কোনা যেন আমার কাছে আপন হয়ে গেছিল। সেই ঘরটাকে ফেলে, সমস্ত কিছু ফেলে, সমস্ত মায়া, এই ঘরে আমার অনেক কিছু, অনেক স্বপ্ন। এই ঘরে আমার পাপা এসেছে, ১০ মাস তাকে গর্ভে রেখেছি, আমার পাপা হয়েছে, আমার পাপার জন্মদিন করেছি, তেল পান করেছি, সমস্ত কিছু। একটা স্মৃতি, একটা মায়া। তো সমস্ত কিছু এইখানে ত্যাগ করে কিন্তু যেতে হচ্ছে। তো এই মায়াগুলো না যতটাই বলবো ততটাই কম। আর আমি আগেই বললাম যারা এগুলো ফেস করেছো তারাই বুঝতে পারবে। না হলে অন্য কারো বোঝার সাধ্য নেই, অন্য কারো কেউ উল্টোপাল্টা কথাই বলবে। তো যাই হোক এই যে দেখো তারপরে একদম বেরিয়ে যাওয়ার পালা। তো আমি দরজা দিয়ে দিচ্ছি আর সমস্ত লাইট ফাইট গুলো অফ করে দিচ্ছি। কারণ আমরা চলে যাবো তো কখন কে আসবে জানা নেই। তো সেই মতে আমাদের তো লাইট টাইট অফ করতেই হবে, তাই না? লাইট টাইটও অফ করছিলাম আর চেকও করছিলাম যে কিছু রয়ে গেল নাকি। কারণ কিছু যদি রয়ে যায় তাহলে তো আর এখানে আসা সম্ভব নয়, তাই না? অত দূর থেকে এখানে কিভাবে আসবো? আর যদিও ২-৩ কিলোমিটার চলে যাই তারপরেও ফিরে আসা সম্ভব নয়। এত দূরের রাস্তা যাবো আবার ফিরে আসবো, আবার যাবো। তাহলে কতটা টাইম লস হবে? কিভাবে মানে আমরা টাইমটা কভার করব? তো বেরিয়ে যাচ্ছিলাম, আবার ফিরে আসছি, আবার একটু দেখছি। আর এত কান্না পাচ্ছে, মানে কিছুতেই নিজেকে সামলে রাখতে পারছি না। মানে এত যে একটা মায়া ৩ টে বছর কাকে বলবো? কি বোঝাবো? কিছুই বুঝতে পারছি না। তো ২ চোখ দিয়ে শুধু জল ঝরছিল। আর কিচ্ছু না। দিদি এসছে, এই যে দেখো দিদিও আছে। দিদিও কাঁদছিল। আর তারপরে দিদিকে জড়িয়ে ধরে এত কান্না পাচ্ছিল। আর কি বলবো? দিদির মতো একটা মানুষকেও হারিয়ে ফেললাম। আর নিজের কোয়ার্টারটাও হারিয়ে ফেললাম। চলে যাচ্ছি বাড়ি। জানি না আবার কবে আসবো? কি করবো? কোনদিন আসতে পারবো কিনা? আমার তো বেশি সম্ভব আর কোনদিন মনে হয় আমি আসতে পারবো না। কারণ এইরকম বারবার যদি স্কুল চেঞ্জ করা হয় তাহলে কিন্তু আমার মেয়েরও পড়াশোনায় ভীষণভাবে ক্ষতি হয়ে যাবে। তো এখন একদম শেষ মুহূর্ত চলে এসেছি। সমস্ত কিছু কিন্তু গাড়িতে লোড করা হয়ে গেছে। আর মামাকেও তুলে দেবো। মামা এই যে ক্যামেরা করছিল, সমস্ত ক্যামেরাটাই কিন্তু মামা করেছে। এখন তো ও বেশ করতে পারে। ভিডিও দেখতেই পারো। কারণ ওই করে আমার ভিডিওগুলো। আর তো কেউ নেই সে করে দেবে। তো ওই করে দেয় ২-১ টা। আর যা হোক আমি স্ট্যান্ডের সাহায্যে করি। তো এবার ওকে তুলে দিলাম। দেখতেই পাচ্ছ একদম কাঁথা বালিশ ভালো করে দিয়ে কোলবালিশ দিয়ে কিন্তু ওকে একদম তুলে দিলাম। এই যে ও কিন্তু ও রাস্তায় উঠলেই কিন্তু ঘুমিয়ে পড়ে। এই যে উঠলো মানে ১০ মিনিট পরে একদম ঘুমিয়ে পড়বে। এটাই হচ্ছে ওর একটা প্লাস পয়েন্ট। আর ওর গাড়িতে কোনো অসুবিধা নেই, কোনো বমি নেই, কিচ্ছু নেই। শুধু টাইমে, টাইমে যদি ওকে খাইয়ে দাও তাহলে কিন্তু সারারাত, সারাদিন ও গাড়ির মধ্যে থাকতে পারবে। আমাদের কারো কোনো অসুবিধা নেই। আমার ছেলেরও কোনো অসুবিধা নেই। তবে আমার ছেলে এবার ফার্স্ট টাইম এতদূর লং জার্নি করছে আমাদের সাথে প্রায় ২,০০০ কিলোমিটার। জানি না কি হবে। কারণ এবার ও অনেক ছোট আর এখন সবে হাঁটতে পারে, তাই না? সারাটা দিন গাড়ির মধ্যে থাকা একটা বাচ্চাকে নিয়ে তো সবে হাঁটতে পারছে। আর এই যে দেখো গাড়িটা ছেড়ে দিল। আর গাড়িটা ছাড়ার পরে যে আমি হাউমাউ করে কাঁদছিলাম মানে সেইটা আমি কি বলবো? মনে হচ্ছিল আমার এক-একটা অঙ্গ আমি এখানে ছিঁড়ে, ছিঁড়ে ফেলে দিয়ে যাচ্ছি। যেই ফিলিংস গুলো আমি কাউকে বোঝাতে পারবো না। ভীষণ কাঁদছিলাম জোরে, জোরে হাউমাউ করে। আর তোমাদের দাদাভাইও কাঁদছিল। আর মামাম তো কাঁদছিলই। ওকে দেখাবো ও কেমনভাবে কাঁদছে। ওইটুকু একটা ছোট্ট সোনা আমার। সেও বুঝতে পারে নিজের বাবাকে ছেড়ে থাকার কষ্টটা। এই যে দেখো, ও পেছনে বসে হাউমাউ করে কাঁদছিল। যেই আমি ক্যামেরা ধরেছি সেই চুপ করে গেছে। এই দেখো দেখতেই পাচ্ছ ওর চোখে জল। আর চোখগুলো বড়, বড় হয়ে আছে। তো ভীষণ ও কান্নাকাটি করেছে। সকাল থেকে আমার মেয়েটা কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। ও যখন থেকে ঘুম থেকে উঠেছে তখন থেকেই কিন্তু কান্না করছে। কারণ ও তো জানে যে আজকের আমরা চলে যাবো ওর পাপাকে ছেড়ে। তো এইজন্যই ও ভীষণভাবে কাঁদছিল। কোয়ার্টার ছেড়ে চলে যাচ্ছি। আর এই যে দেখো এই ক্যান্টের মধ্যেই একটা মন্দির ছিল, সন্তোষী মায়ের মন্দির। আমি এই মন্দিরে অনেকবার এসেছি, তোমরা কিন্তু দেখেছো। তো এইবারে কিন্তু আমরা এখানে একটু পুজো দিয়ে যাবো। অনেক দূরে যাচ্ছি মায়ের কাছে, ঈশ্বরের কাছে এটাই চাইবো ছোট, ছোট বাচ্চাদের নিয়ে যাচ্ছি যেন ভালোভাবে পৌঁছে যাই। তারপরে আবার সোনা পাপার ফার্স্ট লং জার্নি ছিল এটা। আমাদের যা হোক, হোক সেটা নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু আমার ছোট্ট সোনা, একটা ছোট্ট মাম্মা ওরা আছে। যাতে ভালোভাবে বাড়ি পৌঁছে যাই, সুস্থভাবে কোনো আপদ-বিপদ না হয়। তাই না? তো তাই জন্যই আমরা একটু যাওয়ার সময় মন্দিরটা ঘুরে গেলাম। আর মন্দিরের জন্য কিন্তু আমরা একটা ওড়না নিয়ে এসেছিলাম। ওড়নাটা দেবো। আর গাড়ির জন্যও একটা ওড়না নিয়ে এসেছিলাম। আর একটু ভোগ নিয়ে এসেছিলাম।
মাকে ভোগটা নিবেদন করেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো। কারণ আমাদের অনেকটা রাস্তা যেতে হবে, প্রায় ২,০০০ কিলোমিটার। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক, অনেক ধন্যবাদ। অনেক, অনেক ভালোবাসা। আর এই ভিডিওটা না আমি রাত ২ টোর সময় এডিটিং করছি। শরীরের অবস্থা ভীষণ খারাপ। কারণ অনেকটা জার্নি করে এসেছি। হোটেলে আমরা ওই রাত ১:৩০ টার সময় ঢুকেছি। তারপরে কিন্তু আমি ভিডিওটা এডিটিং করেছি। এই কারণেই এডিটিং করতে বাধ্য হয়েছিলাম। কারণ ফুল হয়ে যাচ্ছিল মেমোরি। তো তাই জন্যই ভাবলাম যে এডিটিং যদি না করি তাহলে আমি আর ভিডিও করতে পারব না। তাই জন্যে আমি ২ দিন কিন্তু কোনো ভিডিও পোস্ট করিনি। আর বাধ্য হয়ে কিন্তু আমার এডিটিং করতে হচ্ছিল রাত ২ টোর সময়। কথাটা শুনে বুঝতেই পারছো যে কথাটাও আমি ঠিকভাবে বলতে পারছি না। এতটা শরীর আমার অসুস্থ ছিল, ক্লান্ত ছিল। তারপরে সারাদিন তেমনভাবে খাওয়া নেই, ঘুম নেই, স্নান নেই ভালোভাবে। তো তাই জন্যই এরকম অবস্থা। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক, অনেক ধন্যবাদ। অনেক, অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। তো দেখতে পাচ্ছ তো আমার মামামের অবস্থা, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। কিছুতেই ওর কান্না আমি চুপ করাতে পারছি না। তো যাই হোক, এবার আমরা রওনা হব। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।